একজোড়া নরম পা কক্ষটির ভেতর প্রবেশ করল। বেডের ওপর শুয়ে আছে বলিষ্ঠ দেহের পুরুষটি, যার শরীরে উপরিভাগ একদমই উন্মুক্ত। উভয়ে শুয়ে আছে বিদায় ফর্সা বলিষ্ঠ পিঠখানা নজরে পড়ে। ঈষৎ আলোয় এটুকুই দেখা যাচ্ছে। নরম পায়ের কিশোরীটি ধীরে ধীরে স্বস্তে রুমের ভেতর প্রবেশ করল। যতটা সম্ভব নীরবে চলতে লাগলো। পুরো ঘরটা এসির হাওয়াতে হিম হয়ে আছে। কিশোরী এক পা দু পা করে আগাতে থাকে, সমস্ত ঘরময় চোখ বুলিয়ে নিয়ে। আগাতে থাকে ঘরের সাথে লাগোয়া বারান্দার দিকে। কাছের দরজাটি ঈষৎ খোলা ছিল। সেটা পুরো খুলতে গিয়ে ঘাড়ের কাছে গরম কিছুর আভাস মিলে। কিশোরী চকিতে ঘুরতে যেতেই বলিষ্ঠ হাতখানা এক টানে তাকে ঘুরিয়ে ফেলে। এতে ঈষৎ ব্যথায় আর্তনাদ করে ওঠে ষোড়শী। সঙ্গে সঙ্গে গুমট কণ্ঠটি শোনা যায়, কে কে তুমি? কিশোরী থেকে জবাব আসে না। সে ব্যথায় কণ্ঠে জোর হারিয়ে ফেলেছে। অভি চট করেই কক্ষের আলো জ্বালিয়ে দেয়। তাকায় বেডের কাছে পড়ে থাকা কিশোরীর পানে। শ্বেতরাঙ্গা মেয়েটিকে দেখে অভির কপালে রেখার উদয় ঘটে। অচেনা এই কিশোরীর পরিচয় জানার উদ্দেশ্যে অভিরাজ আরও একবার বলে, তুমি কে? এখানে কি করছো? কিশোরীর জবাব দেয় না। সে তার হাতখানা ধরে আছে, সেখানটায় লাল হয়ে গেছে। পাষাণ পুরুষটি এমনভাবে ধাক্কা দিয়েছে, ছোট্ট মেয়েটি নিজেকে সামলে উঠতে পারেনি। এদিকে অবির ধৈর্য হারিয়ে যাচ্ছে। প্রায় 15 দিন হতে চলল। সে কক্ষের বাইরে বের হয় না, কারোর সাথে কথা বলে না। নির্দিষ্ট সময় তার খাবার দিয়ে যাওয়া হয়। সচরাচর এই কক্ষে কারো প্রবেশও নিষিদ্ধ। সব মিলিয়ে অভির মানসিক অবস্থা ভালো নেই। কিশোরীর চেতরঙ্গা হাতটি একদম লাল হয়ে গেছে। ও ব্যথায় চোখ মুখ আধার করে ফেলেছে। সহসায় একটি ছোট্ট প্রাণীর মিউ মিউ আওয়াজ শোনা যাচ্ছে। অবির তৎক্ষণাৎ বারান্দার দিকে তাকায়। সাদা রঙের বিড়ালটি লাফিয়ে ঘরের ভেতর প্রবেশ করে, এসে একদম ষোড়শীর কোলে উঠে বসে। ফলে মেয়েটির অধরখানা প্রসারিত ঘটে। প্রাণীটির নরম শরীরে হাত বুলিয়ে দিয়ে কিশোরী বলে, কো কো, তুই এত জ্বালাস কেন আমায়? এখানে কিভাবে এলি? কতবার বলছি আমাকে রেখে কোথাও যাবি না, তুই কথা শুনিস না কেন? কোকো নামের প্রাণীটি যেন নিজের অপরাধখানা বুঝতে পেরেছে, তাই তো কিশোরীর শরীরের সাথে ঘেঁষে দুবার মিউ মিউ করে। ঠিক আছে, আর দুষ্টমি নয়, না হলে খুব বকা দেব, বুঝলি? জবাবে ফের দুবার মিউ মিউ করে ওঠে কোকো নামের প্রাণীটি। এতে করে হেসে ওঠে কিশোরীর অধর। প্রাণীটির গায়ে হাত বোলাতে বোলাতে দরজার দিকে অগ্রসর হয়। আর এই পুরো বিষয়টা দেখে পুরুষটি অবাক হয়ে তাকিয়ে রয়। তার মাথা কাজ করছে না, সবটা কি স্বপ্ন নাকি বাস্তব? আধ ঘন্টারও বেশি সময় অভিরাজের মাথায় কাজ করছিল না। ইদানিং মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে, সেই জন্যই অনেক কিছুই ভুলভাল দেখে থাকে। সব মিলিয়ে একটু দ্বিধায় ভুগছিল পুরুষটি। কিছু সময় পর স্বীয় কক্ষ থেকে বের হয়ে এলো সে। কক্ষে নিজেকে আটকে রাখায় সব কেমন অন্যরকম লাগছে। অভিকে করিডর দিয়ে যেতে দেখেই ঈশান ডেকে উঠল, ব্রো, তুমি বের হয়ে এসেছো? ও মাই গড, বিগ সারপ্রাইজ। বলতে বলতে এরকম কাছে চলে এলো ঈশান। ভাইকে জড়িয়ে ধরে বলল, তোমার কি হয়েছে? সব কিছু তো ঠিক হয়েছিল। প্লিজ ব্রো, আর এমন করো না, নিজেকে ঘরে আটকে রেখো না। অভি শুরুতেই কিছু বলল না। ঈশানকে ভীষণ খুশি দেখা যাচ্ছে। পুরুষটি একটু সময় নিয়ে শুধালো, লাবণ্য বাসায় আছে? মাত্রই বেরিয়ে গেল। কোনো দরকার আমাকে বলতে পারো। না, তেমন কিছু না, খিদে পেয়েছে, নিচে যাচ্ছি। চলো, আমিও যাই। যদি নাস্তা করেছি তবু তোমার জন্য আরেকবার নাস্তা করব। এ কথায় মৃদু হাসি দেখা গেল অভির চোখের মুখে। ঈশানের বাহু টেনে ধরে বলল, তোর সময় কেমন যায়? আজকে কার সাথে ডেট আছে? এই প্রশ্নে ঈশানকে একটু হতাশ হতে দেখা গেল। বেশ কদিন হলো কারোর সাথে এই ডেট হয়নি, বিষয়টি একটু ভাবা দরকার। ওর মৌনতা দেখে অভি শুধালো, মন খারাপ নাকি? একটু ব্রো,
আসলে ডেট করার ইচ্ছা হারিয়ে যাচ্ছে। কেন? মেয়েরা সব ধান্দাবাজ, সোশ্যাল মিডিয়ায় একরকম, বাস্তবে আর এক রকম। আসলে টাকার জন্য এরা ডেট করতে আসে, তাই নাকি? হ্যাঁ, তুমি ডেট করবে, খোঁজ করবো নাকি? এই প্রশ্নে বাঁকা চোখে তাকায় অভিরাজ। তার জীবনে প্রেম ঘটিত বিষয় নেই। জীবনের যাত্রাপথে অনেক ভালো লাগার মানুষ ছিল, তবে কখনোই প্রণয়ের সম্পর্কটি হয়ে ওঠেনি। এদিকে তার চাচাতো ভাই ঈশান প্রতি মাসে কয়েকজনের সাথে ডেট করে। আসলে এক একজনের জীবন এক এক রকম থাকে। নাস্তার টেবিলে বসে অভিরাজ বলল, মা নাস্তা দাও, খিদে পেয়েছে। ভাইয়ের সুরে তাল মিলিয়ে ঈশানও বলে, বড় আম্মু নাস্তা আনো, আমার দুই ভাই নাস্তা করব। আমিনা রান্নাঘরে ছিলেন না, তিনি ছিলেন নিচতলায় অন্য পাশে। দুটো কণ্ঠ শুনে ছুটে এলেন। ছেলেকে ডাইনিকে বসে থাকতে দেখে মাতৃমন কেমন হু হু করে উঠল। চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে যাচ্ছে। ঈশান সেটা বুঝতে পেরে উঠে এলো। কাছে এসে বাহুতে হাত রেখে ফিসফিস করে বলল, চোখের পানি ফেলো না ব্রো, কিন্তু আবার নিজেকে আটকে ফেলবে। এ কথায় আমিনার হৃদয় ভেঙে আসে। তড়িৎ গতিতে ঈশানের দিকে তাকালেন তিনি। ঈশান মৃদুস্বরে পুনরায় বলে, নাস্তা নিয়ে আসো, আমিও খাবো। এ কথায় ধ্যান কাটে আমিনার। তিনি চট করেই নাস্তা নিয়ে আসেন। অবির দৃষ্টি তখন সামনের দিকে, মনের ভিতর দ্বন্দ্ব চলমান। আমিনা নাস্তা সাজিয়ে দিয়ে ছেলের মাথায় হাত রাখলেন। ভাঙ্গা কণ্ঠে বললেন, বাবা আর এমন করিস না, তোকে ছাড়া আমরা ভালো নেই। এ কথার জবাব আসে না। অবি এক টুকরো পরোটা ছিঁড়ে মুখে দেয়। আমিনা জবাবের আশায় চেয়ে থাকেন। অবির মুখের খাবারটুকু শেষ করে বলে, আমার সময় লাগবে। ছেলের কথার বিপরীতে আমিনা কিছু বলতে পারে না, শুধু অশ্রুসিক্ত নয়নে চেয়ে থাকেন। মায়ের মন তো সন্তানের জন্য সর্বদাই পড়তে থাকে। ঈশানের পেট ভরা ছিল, অল্প একটু খেয়েই উঠে গেছে। অভি তখনও খাবার খাচ্ছিল। সে সময়েই হুড়মুড় করে প্রবেশ করলো লাবণ্য। ওর এমন ভাবে আগমন দেখে ভ্রু কুঞ্চিত করে চাইল অভিরাজ। লাবণ্য তড়িঘড়ি করে পানির গ্লাস হাতে নিয়ে পানি পান করলো। পুরো বিষয়টা মনোযোগ দিয়ে দেখল পুরুষটি। যুবতী পানি পান শেষে অভির দিকে বড় বড় করে তাকালো। সহসায় আর্তনাদের মতন করে বলল, এটা কি বাস্তব? লাবণ্য এমন কথায় হঠাৎ আগমনে যা পড়নায় বিস্মিত হলো পুরুষটি। মেয়েটি তখনও বড় চোখ করে চেয়ে আছে। তুই সত্যি রুম থেকে বের হয়েছিস? কেন, মিথ্যা মনে হচ্ছে? মিথ্যে তো মনে হচ্ছে না, না হলে এখানে বসে বসে পরোটা চিবুতে পারতি না। বাট কাহিনী কি? লাবণ্য, তুই এখানে কি করছিস? তোর তো হসপিটালে যাওয়ার কথা ছিল। ইয়েস, কথাটা যাওয়ার কথা ছিল, বাট তুই নিজেকে মুক্ত করেছিস শুনে গাড়ি ঘুরিয়ে চলে এলাম। অভি একটু চুপ থাকলো, তারপর বলল, আমি রুম থেকে বের হয়েছি সেটা তোকে কে বলল? আবার কে? আমার ঝামেলা বাঁধানোর পেয়ারা ভাই ঈশান। অভি এবার ঠোঁট কামড়ে ধরল। এই ছেলেটা অল্প সময়ে কথা পাচার করে দিয়েছে। তবে অভির লাবণ্যর আগমনে মোটেও খুশি হয়নি। ও বরং শক্ত কণ্ঠে বলল, হুট করে চলে আসা ঠিক হয়নি তোর। ধুর, কি ঠিক বেঠিকের কথা বলছিস? তুই 15 দিন পর রুম থেকে বের হলি, আমি তো ভেবেছিলাম 1 মাস পর বার হব। সেটা হলে তো খুশি হতি। অবশ্যই না, আমি তো প্রথম দিন থেকেই তোকে বের করতে চেয়েছিলাম, বাট তুই তো আমাকে পাত্তাই দিচ্ছিল না। কথাটা বলেই নীরব হয়ে গেল লাবণ্য। অভিও কিছু বলল না। একটা নীরবতা দুজনকেই চেপে ধরল। লাবণ্য কিছু সময় বাদে মৌনতা ভাঙল। অভি নিজের রাগ কন্ট্রোল করতে শিখ। এই জীবন থেকে 15টা দিন চলে গেল, এতে কার ক্ষতি হলো? শুধুই তোর ক্ষতি হয়েছে রে। এই বোকামিটা আর করিস না। অভি কিছু বলতে নিচ্ছিল, সে সময় কথা হতে যেন কোকো এসে অভির কোলে চড়ে গেল। পুরো বিষয়টা চমকে গেল ডাইনিংয়ে বসে থাকা অভিরাজ ও লাবণ্য। কোকো, কোথায় গেলি তুই? আবার দুষ্টমি করছিস? কণ্ঠটা বেশি এলো ডান দিক থেকে। কোকো যেমনভাবে লাফিয়ে কোলে উঠেছিল অমনভাবেই নেমে গেল অভিরাজের কোল থেকে। নেমে একদম চলে গেল কিশোরীর কাছে। কিশোরী প্রাণীটাকে কোলে নিয়ে শাসনের মতন করে বলল, খুব বেড়েছিস তাই না? ওকে, তোকে এবার শাস্তি দিতে হবে।
শাস্তি না পেলে তুই ঠিক হবি না। ষোড়শীর কোলে বসেই প্রাণটি মিউ করে ডেকে উঠল। কিশোরী ঈষৎ অভিমানের মতন করে বলল, নো, আমি আর ভুলছি না, এবার শাস্তি মাস্ট। আরও কিছু বলতে বলতে ভেতরের দিকে অগ্রসর হলো কিশোরী আর তার কোকো নামের বিড়ালটি। পুরো বিষয়টা মনোযোগ দিয়ে দেখছে অভিরাজ। ও শীতল কণ্ঠে শুধালো মেয়েটাকে, এখানে কি করছে? ওর নাম তো উষসী, ও আমাদের রিসেন্ট বিজনেস পার্টনারের মেয়ে। ওর মা বাংলাদেশি হলেও বাবা কিন্তু বিদেশি। উষসীর বাবার নাম অ্যালেন, স্লোভেনিয়ার নাগরিক। মা বাংলাদেশি, নাম সাবরিয়া। ওর বাবা মায়ের প্রণয়ের বিয়ে। বিদেশে পড়াশোনা করতে গিয়ে অ্যালেনের প্রেমে মজে সাবরিয়া, আর ওখান থেকেই প্রণয়ের সম্পর্কটা রূপ নেয় বিয়েতে। উষসী তার কোকো নামক বিড়ালটি বাগানে ঘুরঘুর করছে। অবির কক্ষে সাথে লাগোয়া বারান্দা থেকে বাগানটা স্পষ্ট দেখা যায়। কিশোরী আর কোকো একে অপরের পেছন পেছন ছুটছে, গোল গোল করে ছুটছে তারা। কয়েক মিনিট গোল গোল করে ঘোরার পর ধপ করে মাথা ঘুরিয়ে পড়ে যায় উষসী। পড়ে গিয়েও তার হাসি থামে না। সে হাসতে থাকে মনের সুখে, আর সেই হাসিতে যোগ দেয় কোকো নামের প্রাণীটিও। সে লাফিয়ে শশীর বুকের উপর উঠে যায়। কোকোকে দুহাত তুলে নিয়ে আদরে রাঙ্গায় উষসী। নেহাতই বাচ্চামি। অভিরাজ বারান্দা থেকে কক্ষে ফিরে আসে। লাবণ্যর কথা স্মরণ হয়। মেয়েটি ভুল বলেনি, সত্যিই রাগের বশে নিজের জীবন থেকে 15টা দিন হারালো সে। কিন্তু সেই সময়টা বড় কষ্টের ছিল। হেরে যাওয়ার শোক অভিকে একটু একটু করে মারছিল। অভি পুরো বিষয়টা স্মরণ করে হতাশ হলো। সেই সাথে বিছানায় গা এলিয়ে দিল। রুমের দরজাটা ঈষৎ ফাঁক করে ছোঁয়া দেখলো অভি ভাইয়া শুয়ে আছে। তাদের এই বড় ভাইয়া ভীষণ মেজাজি, তবে ঈশানের থেকে ভালো। ঈশান সারাটা সময় জ্বালাতন করে। অভিকে দেখে নিয়ে ছোঁয়া চলে এলো ইরার কাছে। ইরা তখন মনোযোগ দিয়ে মুভি দেখছিল। ছোঁয়াকে দেখে বলল, ছোঁয়া আপু, এদিকে আসো, দেখো মুভিটা। ইরার মুভির প্রতি ভীষণ ঝোঁক। সে এখন যে মুভিটি দেখছে তার নাম হোস্টেল। ছোঁয়া আবার এইরকম মুভিতে আকর্ষণ পায় না। সে পিওর রোমান্টিক মুভি পছন্দ করে। তাই নজর ফিরিয়ে বলল, এটা কিছু ক্লিপস দেখছিলাম, আমার ভয় লাগে। এরা ফিক করে হেসে ফেলল। মুখে বলল, ভয়ের কি আছে, তাছাড়া এই মুভিটা একটুও ভয়ের না। তবু কিছু ক্লিপস দেখে আমার বমি চলে আসছিল। বমির কথা শুনে ভ্রু কুঁচকে ফেলল ইরা। ছোঁয়াপুর এই একটা ব্যাপারেই তার মিল নেই। দুজন দুরকমের মুভিতে আসক্ত। ইরা ল্যাপটপ অফ করে দিল। ছোঁয়া বলল, আমি একটা বিষয় ভাবছিলাম। কি? হুট করেই অভি ভাইয়া কী হয়েছিল, আর হুট করেই আবার কি হলো? এ কথায় একটু দ্বিধা তৈরি হয় ইরার মাঝে। ও ভেবে বলে, ভাইয়া তো এমনই, তাকে বোঝা যায় না। একমাত্র লাবণ্য আপুই যা একটু বুঝতে পারে। সেটাও ঠিক। আসার সময় দেখলাম শুয়ে আছে, এভাবে দেখতে ভালো লাগছে না। ঠিক হয়ে যাবে। হয়তো ভাইয়ার ভেতর কেন কষ্ট আছে, যা আমাদের জানতে দিতে চায় না। আচ্ছা শোন না, চল না শপিংয়ে যাই, আমার কিছু কেনাকাটা আছে। আজই যেতে হবে? আমার যে মুভিগুলো শেষ করতে হবে। একদিন লেট হলে কিচ্ছু হবে না। আমি বন্ধুদের সাথে চ্যালেঞ্জ নিয়েছি, প্লিজ আজ না যাই। ছোঁয়া হতাশ ফিরে গেল। এরাটা হলো মুভিখোর, একে কোনো ছল করেই আজ বের করা যাবে না। ছোঁয়া একটু মন খারাপ নিয়েই নিচে নেমে এসেছিল। তখন কোকোর সাথে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলো উষসী। মেয়েটা যেমন আদুরে, তার বিড়ালটাও ভীষণ আদুরে। ছোঁয়া হাত বাড়িয়ে কোকোকে কোলে তুলে নিল। কোকোর কয়েকবার মিউ মিউ করে ডেকে উঠল। অর্থাৎ সে ছোঁয়ার কোলে থাকতে চায় না। ছোঁয়া কোকোকে ফিরিয়ে দিয়ে বলল, উষসী, তুমি কি শপিংয়ে যাবে? শপিংয়ের কথা শুনে একটু দ্বিধা দেখা গেল মেয়েটির মাঝে। ছোঁয়া পুনরায় বলল, চলো আমরা একসাথে শপিংয়ে যাই, তোমার তো ঘোরা হয়ে যাবে। আমার আসলে একা যেতে ইচ্ছে করে না। ইরাটাও এলো না। এবারই সকলের সাথে সকালবেলায় টুকটাক পরিচয় হয়েছে উষসীর। কথাবার্তাও ভালো। ছোঁয়ার মাঝে মিশুক ভাব রয়েছে। তবু মাত্র কিছু সময়ের পরিচয়ে কারোর সাথে শপিংয়ে যাওয়ার বিষয়টা উষসী ঠিকঠাক হজম করতে পারছে না।
ও দ্বিধায় ভুগছিল। অমন সময় সাবরিয়াকে দেখা গেল। উষসীর কাছে এসে তার কাঁধ সম বাদামি চুলগুলো গুছিয়ে দিয়ে বলল, কিছু ভাবছো তুমি? উষসী একটু দ্বিধায় পড়ল। ওর দ্বিধাটা বুঝতে পেরে ছোঁয়াই বলল, আন্টি আমি বলছিলাম আমার সাথে শপিংয়ে যেতে। ও বোধহয় একটু দ্বিধায় আছে। সাবরিয়া একটুখানি হাসলো, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ও এই ব্যাপার। আসলে এর আগে বাংলাদেশে আসা হয়নি ওর, তাই চট করে সবার সাথে সব সিদ্ধান্ত নিতে পারে না। উষসী তুমি চাইলে যেতে পারো, কোনো সমস্যা নেই। মায়ের থেকে ইতিবাচক উত্তর পেয়ে উষসীর কোমল গোলাপি রঙা অধরটা একটুখানি প্রসারিত হলো। ছোঁয়া উচ্ছ্বাসিত হয়ে বলল, তুমি যাবে? উত্তর দেওয়ার প্রয়াসে মাথা কাত করল উষসী, তারপর মুখে বলল, হ্যাঁ যাব। সবই ঠিক ছিল। ছোঁয়ার বেশ আনন্দ লাগছিল। উষসী মেয়েটাকে বেশ পছন্দ হয়েছে তার। মেয়েটা অনেক পাতলা গড়নের, শ্বেত রঙার ত্বক, বাদামি রঙের কাজ, সমচুলের, অদ্ভুত সুন্দর লাগে উষসী নামের এই কিশোরীকে। তার চেহারা বেশিরভাগটাই অ্যালেনের মতন, তবে সাবরিয়ার বৈশিষ্ট্য রয়েছে, সেজন্যই কিনা এক দেখায় বিদেশি মনে হয় না। উষসী ছোঁয়ার ঘরেই বসেছিল। তার মেকআপের প্রয়োজন নেই, সে এমনিতেই সুন্দর। এদিকে ছোঁয়া হালকা মেকআপ করে নিচ্ছিল। তারপরে জানতে পারলো ড্রাইভারের শরীর খারাপ, সে ড্রাইভ করতে পারবে না। কথাটা শুনেই মেজাজ গরম হয়ে গেল। বাড়িতে এই মুহূর্তে উপস্থিত সদস্যদের মাঝে ড্রাইভ করতে জানে অভি আর ঈশান, তবে অভিকে ডাকার মতন পরিস্থিতি নেই। ঈশানও ভরসা। কি কথা হচ্ছে ছেলেটার সাথে ছোঁয়ার সম্পর্কে সাপে নেউলে। দুজনের বনিবনা হয় না, তবু কিছু করার নেই। ছোঁয়ার উপায় না পেয়ে উপস্থিত হলো কি ঈশানের কক্ষে। ঈশান কানে হেডফোন গুঁজে ঈষৎ শরীর দুলিয়ে নাচ করছিল। ছোঁয়া শুরুতেই ভেঙচি কাটল, পরক্ষণেই মনে পড়ল এখন এই ছেলেটাকে তোষামত করে মানাতে হবে। নাচের এক পর্যায়ে ছোঁয়াকে লক্ষ্য করল ঈশান। ও নাচ না থামিয়ে কাছে এলো। ছোঁয়াকে ঘিরে দুইবার চক্কর কাটল। এবার ছোঁয়া দাঁত কেলিয়ে হাসল। এতে ভুরু বাঁকালো ঈশান। কান থেকে হেডফোন খুলে শুধালো, কি ব্যাপার? ছোঁয়া পুনরায় হাসল। তার এই হাসিটা ঈশানের ভেতর কিঞ্চিত সন্দেহ সৃষ্টি করছে। ঈশান ভাইয়া, কথাটা বলতে একদম কাছে চলে এলো ছোঁয়া। তারপর ওই খপ করে বাহু টেনে ধরল। ঈশান ঠোঁট কামড়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। শোনো না একটু, তোর মতলব ভালো ঠেকছে না, এভাবে হাত ধরে টানাটানি করছিস কেন? সর, দূরে যা। অন্তিমক্ষণেই হাত ছাড়িয়ে নিল ঈশান। ছোঁয়া দাঁত কিরমির করতে লাগলো। নেহাতই ঝামেলায় পড়ছে, নতুবা এ ছেলের হাত ধরে টানাটানি ইচ্ছেও ওর একদমই নেই। কাহিনী কি? ঈশানের প্রশ্নে ছোঁয়ার ঘোর ভাঙ্গে। ও আমতা আমতা সুরে বলে, শপিংয়ে যাব। তো সাথে যাবে? আমি কেন যাব, কি প্রয়োজন? আসলে বলেই থেমে যায় ছোঁয়া। কি দিন এলো, শেষমেশ এই বদ ছেলেটার কাছে মিনতি করতে হচ্ছে। ছোঁয়া ভেতর থেকে হতাশ বোধ করলো। ফলশ্রুতিতে বুক ভেদ করে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। ড্রাইভার কাকা অসুস্থ, সেই জন্য। ছোঁয়া কথাটা শেষ করার আগেই ঈশান হাত উঁচু করে থামিয়ে দিল। ভুরু বাঁকিয়ে বলল, ওয়েট, ড্রাইভার কাকা অসুস্থ, সেই জন্য তুই আমার কাছে এসেছিস, যাতে ড্রাইভার কাকার প্রক্সি হিসেবে আমি যাই? নয়, শোন ছোঁয়া, তোর উপর এমনিতেই আমার রাগ আছে, অনেক জ্বালাতন করিস, এবার বাড়াবাড়ি হচ্ছে। আমি ড্রাইভারের প্রক্সি নিতে পারবো না। এতগুলো কথা বলায় ছোঁয়ার রাগ হলো। ও হিস হিস করে বের হতে নিচ্ছিল। এমন সময় কোকো সমেত কক্ষে উপস্থিত হলো উষসী। ছোঁয়া আর সে মুখোমুখি হলো। মেয়েটির মুখ শুকনো দেখায়। উষসী কয়েক সেকেন্ড বাদে শুধালো, কোনো সমস্যা ছোঁয়া আপু? উষসীর কথা শুনে ছোঁয়ার কান্না পেয়ে গেল। মেয়েটি একটু আগেই রাজি করালো, রেডি হওয়ার সময় কত কথা বলছিল, এখন নাকি ড্রাইভারের অভাবে যেতে পারবে না। লোকাল ট্রান্সপোর্টেও যাওয়া যায়, তবে সমস্যা হলো অভ্যাস নেই। এই অভ্যাস না থাকার কারণে ব্যাপারটা কেমন হয়ে গেল। তাছাড়া ওরা যেই শপিং মলে যাবে সেটা বেশ দূরে, আগে যাওয়া হয়নি। লোকাল ট্রান্সপোর্টে একটু রিস্কি হবে। ছোঁয়া তখনও ভাবনায় মশগুল। ওর বাহুতে স্পর্শ করলো উষসী।
এভরিথিং ইজ ওকে। তোমাকে দেখে মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। ঈশান অন্যদিকে ফিরেছিল। এত সময় পর উষসীর গলাটা শুনতে পেল। ও পেছন ফিরে দেখল বিদেশি মেয়েটা দাঁড়িয়ে। ওর সাথে সকালে একবার দেখা হয়েছিল। উষসীর সাথে চোখাচোখি হওয়ায় ঈশান হাত নাড়িয়ে বলল, হাই। একইভাবে হেসে উষসী বলল, হ্যালো। ঈশান এগিয়ে এলো। এসে দেখল ছোঁয়ার মুখ পুরো অন্ধকার। সে পাত্তা না দিয়ে বরং উষসীর দিকে চাইল। মেয়েটাকে ভীষণ পছন্দ হয়েছে কিনা, তুমিও শপিংয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ বোঝাতে মাথা কাত করলো ষোড়শী। ঈশান একগাল হেসে বলল, আরে বাহ, তাহলে তো ভালোই হলো। চলো যাওয়া যাক, না হলে লেট হয়ে যাবে। বিকেলে হয়ে এলো তো। কথা শেষ করেই এগোতে লাগলো ঈশান। পুরো ব্যাপারটা বোকা বনে গেল ছোঁয়া। হুট করে ঈশানের রং পাল্টে রূপ তাকে ভীষণ বিস্মিত করছে। গাড়িতে বসতে গিয়েও এক দফায় চোখ রাঙ্গানি হলো ঈশান আর ছোঁয়ার মাঝে। ছোঁয়া পেছনের সিটে বসতে যাচ্ছিল, তখনই বাদ সাজে ঈশান, আমাকে তোর ড্রাইভার মনে হয়? মনে হওয়া না হওয়ার কি আছে, যে ড্রাইভ করে সেই তো ড্রাইভার। বেশি কথা না বলে সামনে এসে বস। আমি ড্রাইভার নই। বসবো না। বাড়াবাড়ি করছিস, ফল কিন্তু ভালো হবে না। কিন্তু কি হবে? ড্রাইভ করবে না? ওকে চলে যাও, ধরে রেখেছি। ঈশান বুঝলো ছোঁয়া মানবে না। মেয়েটা বুঝতে পেরেছে এই মুহূর্তে ঈশানের হাত পা বাঁধা। সে নিজ থেকেই বলছে ড্রাইভ করবে। উষসীর সামনে নিজের ইমেজ খারাপ করার কোনো মানেই হয় না। ঈশান হতাশ হয়ে ড্রাইভিং সিটে বসলো। ছোঁয়া আর উষসী পেছন সিটে বসেছিল। সহসা ঈশানের মাথায় বুদ্ধি এলো। ওর ঠোঁটের কোণে ফুটলো বাঁকা হাসি। উষসী, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, ইউ ক্যান কাম অ্যান্ড সিট ইন ফ্রন্ট। ছোঁয়া মাত্রই বের হয়ে ভেতর থেকে শান্তি অনুভব করছিল। এটা ভেবে শান্তি পাচ্ছিল। অন্তত একটা উপায়ে ঈশানকে সাহায্য করা গিয়েছে। হুট করে এমন প্রস্তাব পেয়ে উষসী উত্তর করতে পারল না। সে একবার ছোঁয়ার দিকে চাইল। ছোঁয়া হেসে বলল, সামনে গিয়ে বসতে পারো। ওকে। উষসী গাড়ি থেকে নেমে এসে সামনের সিটে বসলো। ঈশানের চোখে মুখে তখনও দুষ্ট হাসি। বেচারা ছোঁয়া তাকে সাহায্য করতে এসে নিজেই সাহায্য হয়ে গেল। ঈশানের ভেতরটা ভারী আনন্দিত হলো। ও নিজের পিঠটা অদৃশ্য হাতে চাপড়ে দিয়ে মনে মনে আওড়ায়, আরে বাহ, ঈশান মাঝে মধ্যে এভাবে বুদ্ধি খাটালেও তো পারিস। ওদেরকে শপিং মলে নামিয়ে দিয়ে ঈশান বেরিয়েছিল আশেপাশের হাওয়া খেতে। সেই হাওয়া খেতে গিয়ে ভারী জ্যামে আটকালো সে। তখন প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেছে। ছোঁয়া 2 হাত ভরে শপিং করছে। উষসী একটু কম কথা বলা মেয়ে। এটা অবশ্য সমস্যার না। মেয়েটা যে বাংলা ভাষায় কথা বলতে জানে এটাই বেশি। না হলে দেখা যেত সারাক্ষণ ইংরেজি ব্যবহার করে কথা বলতে হতো, যা ছোঁয়ার জন্য কিছু বিব্রতিকরই বটে। ওর শপিং শেষ করে নিচতলায় চলে এসেছে। উষসীর তুলতুলে হাতে কোকা কোলা শুয়ে আছে। ঘুরতে ঘুরতে বেচারা প্রাণীটা ঘুম চলে এসেছে। ছোঁয়া ফোন বের করে ঈশানকে কল করলো, তবে কল যাচ্ছে না। ফোন সুইচ অফ বলছে। কয়েকবার চেষ্টা করেও লাভ হলো না। বারবার সুইচ অফই শোনা যাচ্ছে। ছোঁয়ার মেজাজ বিগড়ে গেল, কান্না পাচ্ছে খুব। ও চট করে ইরাকে কল করলো। পুরো বিষয়টা বলার পর ইরা বলল, আমি ড্রাইভার কাকাকে যেতে বলি, তুমি টেনশন করো না, দেখি কেমন অবস্থা। ঠিক আছে, বেশি লেট যেন না হয়, ক্লান্ত লাগছে, আমি এক্ষুনি যাচ্ছি। কথা শেষ করে ঘুরে তাকালো ছোঁয়া। উষসী ক্লান্ত হয়ে বসার স্থানে বসে পড়ছে। ছোঁয়া এগিয়ে গিয়ে বলল, গাড়ি আসছে, ততক্ষণে আমরা কিছু খাই, চলো। উষসী বাক্য ছাড়াই উঠে এলো। মেয়েটা স্বল্প কথা বলে যেন অতি প্রয়োজন ছাড়া বাক্য বিনিময়ে নিষেধাজ্ঞা রয়েছে। মলের ভেতরে এক ক্যাফে থেকে 2 জন বাবল টি নিয়ে নিল। খেতে খেতে ছোঁয়া বলল, তোমরা কদিন ধরে বাংলাদেশে আছো? উষসী হাতের আঙ্গুল গুনে উত্তর দিল, 23 দিন। এর আগে তো আসুনি, তাই না? না, আমি আসিনি, তবে আমার পাপা এসেছেন। বাংলাদেশে কেমন লাগছে? এই প্রশ্নের উত্তর দিতে একটু সময় নিল উষসী। জবাব দেওয়ার সময় ঠোঁটে হাসি এনে বলল, ভালো। তারপর দুজনে চুপ। ছোঁয়া ঘড়িতে টাইম দেখছে।
যত সময় যাচ্ছে ঈশানের প্রতি দমিয়ে রাখা রাগটা তত বাড়ছে। এ ছেলে সর্বদাই কোনো না কোনো অঘটন করে। সোয়াপু, আর কতক্ষণ লাগতে পারে? কোকর খিদে পেয়েছে, ওকে ক্যাট ফুড খাওয়াতে হবে। এই পর্যায়ে এসে সোয়ার ভেতরের দুঃখটা কান্নায় রূপান্তরিত হতে চাইল, তবে নিজেকে শাসিয়ে সামনে নিল সে। কোনো মতে হাসার চেষ্টা করে বলল, আর একটু। এই তো এসেই পড়বে। উষসী বুঝতে পেরেছে, বোঝাতে কেবল মাথা দোলালো। ছোঁয়া অধৈর্য হয়ে বসা থেকে উঠে পড়ছে, সামনে খোলা জায়গায় চক্কর দিল কয়েকবার, তারপরেই হাতের ফোনটা বাজতে দেখা গেল। নাম্বারটি অভি ভাইয়ের। ও ভুরু কুচকে রিসিভ করতেই পাশ থেকে অভির শীতল কিন্তু প্রকট শব্দ কণ্ঠ শোনা গেল, পার্কিংয়ে আয়, আমি ওখানে অপেক্ষা করছি। অভি গাড়ি পার্ক করে দাঁড়িয়েছিল। অনেকগুলো দিন পর বের হয়েছে সে, পরিবেশটা ভালোই লাগছে। 5 মিনিটের মাথায় ছোঁয়া আর উষসীকে দেখা গেল। উষসী এই মানুষটাকে দেখে একটু অবাকই হয়েছে, সেই সাথে স্মরণ হচ্ছে সর্বকালের ঘটনা। ও ঠোঁট কামড়ে গাড়ির পেছন সিটে উঠে বসল, তার চোখে একটা ক্রোধ প্রকাশ পাচ্ছে। এই তো সেই রাগী পুরুষ যে কিনা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। হাতের কাজটা এখনও জ্বালা করছে, সেটা ভেবেই উষসীর ভেতরের তেজখানা বেড়ে যাচ্ছে। এদিকে অভিরাজ ড্রাইভ করতে করতে একটু সময় লুকিং গ্লাসে দৃষ্টি ফেলল। তখনই নজর এলো অসম্ভব ক্রোধ নিয়ে তার দিকেই তাকিয়ে আছে বাদামি চুলের মেয়েটি। অথচ তৎক্ষণাৎ ক্রোধের কারণ জানতে পারল না উষসীর ভাষায় অভিরাজ নামের রাগী পুরুষটি। অভিষেকে পড়ে কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনাদের মন্তব্যের অপেক্ষায়।